নেটফ্লিক্সের একটা মুভি কমপ্লিট করলাম, হিন্দি ডাবডে আছে মুভিটা। হিন্দি ডাব দারুণ হয়েছে, নেটফ্লিক্সে সব বোঝাই যাচ্ছে। তো দ্য বিগ ফেক নিয়ে কথা বলছি। দ্য বিগ ফেক মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ জিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার সমস্ত রিভিউ তোমরা সবার আগে দেখতে পাও। দ্য বিগ ফেক মুভিটা কেমন হলো দেখো, তোমরা কি কখনো ভেবেছো শুধু তুলির টানে পুরো দেশের ইতিহাস বদলে দেওয়া সম্ভব? নেটফ্লিক্সের নতুন ধামাকা দ্য বিগ ফেক ঠিক এই থিম নিয়েই হাজির হয়েছে। এটা একটা ইতালিয়ান বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা যা 70-এর দশকের রোমের অন্ধকার জগৎকে সেই জগতের গল্প বলে। এই সিনেমার গল্প অবতীর্ণ হচ্ছে টনি নামক একজন তরুণ শিল্পকে কেন্দ্র করে, যেটি প্লে করেছে পিয়াত্রো কাস্তেলিত্তো। টনি রোমে এসেছিল একজন বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় জালিয়াতি এক গোলক ধাঁধায়। তার আঁকা বিখ্যাত ছবির নকলগুলো এতই নিখুঁত ছিল যে বড় বড় আর্ট গ্যালারি থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও বিভ্রান্ত হয়ে পড়ে। সাধারণ এক শিল্পী থেকে সে কিভাবে ইতালির ইতিহাসের সবচেয়ে বড় ফোরজার বা জালিয়াত হয়ে উঠলো তা নিয়েই টানটান সিনেমা। আচ্ছা, এই মুভির পজিটিভ দিক, সিনেমাটির ভিজুয়াল এক কথায় চমৎকার। 1970-র দশকের রোম শহরকে যেভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে, পুরনো গাড়ি, পোশাক আর সেই সময় ধূসর আর্কিটেকচার, তা এক তোমাকে মুগ্ধ করবেই। যারা পিরিয়ড ড্রামা পছন্দ করো তাদের জন্য এটা একটা ভিজুয়াল ট্রিট হতে চলেছে। আর সিনেমাটি জালিয়াতির প্রক্রিয়াগুলো খুব নিখুঁতভাবে দেখিয়েছে। একজন শিল্পী কিভাবে ক্যানভাস তৈরি করে, রং মেশান এবং এমনকি পুরনো ছবির ফাটল নকল করেন, এই ডিটেলিং গুলো দেখার মতো। এটি তোমাকে জালিয়াতি দুনিয়ার এক অন্যরকম ইনসাইট দেবে। আচ্ছা, পিয়াত্রো কাস্তেলিত্তোর পাওয়ার হাউস পারফরমেন্স তোমাকে মুগ্ধ করবে। প্রধান চরিত্রে উনি আছেন একজন ছটপটে তরুণ শিল্পী থেকে মানসিকভাবে ভেঙে পড়া পরবর্তী একজন চতুর জালিয়াতি হয়ে ওঠা রূপান্তর তিনি অসাধারণ ফুটিয়ে তুলেছেন। তার চোখের চাউনি আর অভিনয় সূক্ষ্মতা তোমাকে সিনেমার সাথে আটকে রাখবে। সিনেমাটি ইতালির বাস্তব ইতিহাসের সাথে কাল্পনিক জালিয়াতির গল্পকে খুব সুন্দরভাবে গেঁথেছে। বিশেষ করে আলদো নরো কেসটির ব্যবহার গল্পের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। যারা সত্যিকারের ঐতিহাসিক রহস্য পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ড মাইন। আচ্ছা, সিনেমাটি একটি মৌলিক প্রশ্ন তোলে, সত্যি কি যদি কোনো নকল ছবি আসলের চেয়েও বেশি সুন্দর হয় এবং কেউ যদি সেটা ধরতে না পারে, তবে কি সেটা জালিয়াতি বলা যায়? শিল্পের প্রতি এই গভীর দৃষ্টিভঙ্গি সিনেমাটিকে সাধারণ ক্রাইম থ্রিলার থেকে এক ধাপ উপরে নিয়ে গেছে। আচ্ছা, এই মুভির নেগেটিভ যদি ইস্যু বলি, সিনেমাটির সবচেয়ে বড় সমস্যা হলো এর পেসিং। পরিচালক 70-এর দশকের আবহ তৈরি করতে গিয়ে এতটাই সময় নিয়েছেন যে গল্পের মূল থ্রিল শুরু হতে অনেক দেরি হয়ে যায়। যারা ফার্স্ট পেস ক্রাইম থ্রিলার বা মানি হাইস্টের মতো উত্তেজনা আশা করছো তারা মাঝপথে বোরিং ফিল করতে পারো। মুভিটিতে ইতালির তৎকালীন রাজনীতি এবং রেড ব্রিগেডেস যেটা এর মতো বিষয়গুলি এত গভীরে গিয়ে দেখানো হয়েছে যে সাধারণ দর্শকের পক্ষে সেগুলো বোঝা কঠিন। বিশেষ করে যারা ইতালির ইতিহাস সম্পর্কে জানো না তাদের কাছে কিন্তু অনেক সময় ঘটনাগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। পুরো সিনেমা জুড়ে যে টেনশন তৈরি করা হয় শেষটা সেই তুলনায় কিন্তু অনেকটা বেশি সাদামাটা মনে হতে পারে। পরিচালক গল্পটা শেষ করার জন্য একটু তাড়াহুড়ো করেছেন। জালিয়াতির যে বড় কন বা ধোকা দেওয়ার প্ল্যান ছিল সেটির সমাধান খুব একটা ইম্প্যাক্টফুল মনে হলো না। টনি প্রধান চরিত্র ছাড়া বাকি চরিত্রগুলো যেমন তার প্রেমিকা বা পুলিশ অফিসারের ব্যাক স্টোরি খুব একটা পরিষ্কার নয়, ফলে তাদের সাথে দর্শকদের ইমোশনাল কানেকশন তৈরিই হয় না। তারা কেবল প্লট এগিয়ে নেওয়ার জন্যই পর্দায় আছে বলে মনে হয়। মুভির মাঝখানে কিছু সাইড স্টোরি বা প্রেমের দৃশ্য ঢোকানো হয়েছে যেগুলো গল্পের মূল থিম জালিয়াতির যে থিমটার সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই। এই অংশগুলো বাদ দিলে মুভিটি আরো বেশি টানটান হতে পারতো। তুমি যদি আমি ফাইনাল যদি বাড়িতে দেখো, তুমি যদি মানি হাইস্ট বা ক্যাচ মি ইফ ইউ ক্যান এর মতো জালিয়াতি বা কন আর্ট মুভি পছন্দ করো তবে এটি তোমার জন্য একটা মাস্ট ওয়াচ। এটি একটি ইন্টেলিজেন্ট মুভি যা দেখার পর তুমি শিল্প বা সত্যের পার্থক্য নিয়ে ভাবতে বাধ্য হবে। তুমি যদি শুধুমাত্র একটা মাস্টার মাইন্ড ক্রাইম থ্রিলার দেখার জন্য বসো তবে এই সিনেমাটা কিন্তু তোমাকে হতাশ করতে পারে। এটা থ্রিলারের চেয়ে বেশি পিরিয়ড ড্রামা। আর যদি তুমি একজন এমন দর্শক হও যে সিনেমার মেকিং, আর্ট ডিরেকশন এবং ইন্টেন্স অভিনয় পছন্দ করো তবে দ্য বিগ ফেক তোমার জন্য কিন্তু একটা ট্রিট হতে পারে। এটি কোনো গড়পড়তা অ্যাকশন মুভি নয়, এটি একটি স্মার্ট পিরিয়ড ড্রামা। আমি এই মুভিটাকে রেটিং দেবো 3/5। মুভিটা খারাপ না, আমি রেকমেন্ড করছি মুভিটা দেখো, কিন্তু এক্সপেকটেশনকে একটু লো করতে হবে আর ধৈর্য রাখতে হবে খুব, কারণ প্রথম দিকে যেটা বললাম যে পেসিং ইস্যু আছে আর লাস্টের দিকে সেই পেসিংটাই কিন্তু পরে গিয়ে ওই বললাম হচপচ করে তাড়াতাড়ি শেষ করতে হলো সব। প্রথমের পেসিংটা লাস্টে একটু দরকার ছিল, সেই পেসিংটা বুঝতে পারছো যে স্লো জায়গাটা এতটা ব্যবহার করেছে সেই সময়
এটা যদি লাস্টের দিকে খাওয়াতো তাহলে ভালো হতো। তো এই ছিল আমার দ্য বিগ ফ্যাক মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কেমন লেগেছে তোমার। আর এই ভিডিওটাকে যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।